ফলে মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ রয়েছেন। আজকে আমরা মাইকোলজির একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় 2-তে যেটা আছে স্লাইম মোল্ড বা অপ্রকৃত ছত্রাক, এটা পড়বো। এটা হলো ডিভিশন মিক্সোমাইসোটা, এর ক্লাস হলো মিক্সোমাইসিটিস। তো এটা পড়ার আগে আমাদের জানতে হবে যে মিক্সোমাইসিটিস জিনিসটা কি বা স্লাইম মোল্ড জিনিসটা কি। তো স্লাইম মোল্ড মূলত প্রাণী ছত্রাক এই দুইটার মাঝামাঝি একটা অবস্থা, মানে এটা ছত্রাক হলেও এর মধ্যে প্রাণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে আমরা সামনে জানবো, যে এই মিক্সোমাইসিটিসের ভিতরে প্রাণী বৈশিষ্ট্য রয়েছে, ছত্রাক বৈশিষ্ট্য রয়েছে। তো এটার চরিত্র কি, এটা অকোষীয় এবং বহু নিউক্লিয়াসযুক্ত প্রোটোপ্লাজম থাকে, নগ্ন প্রোটোপ্লাজম। আর স্লাইম মোল্ড মূলত হলো পিচ্ছিল পদার্থ, স্লাইম মোল্ড দ্বারা পিচ্ছিল পদার্থ, এই ছত্রাকটা পিচ্ছিল পদার্থ আর কি নিঃসৃত করে। তো এখানে ছত্রাকের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে আবার প্রাণীর সাথে মিল রয়েছে, এই কারণে এটাকে মূলত অপ্রকৃত ছত্রাক বলা হয়। সামনে বৈশিষ্ট্য পাওয়া যাবে যে অপ্রকৃত ছত্রাক এবং প্রকৃত ছত্রাক বা এই মিক্সোমাইসিটিস বা প্রকৃত ছত্রাকের মধ্যে পার্থক্য। তো এইটার আমরা কিছু বৈশিষ্ট্য সামনে দেখব। এখন এই স্লাইম মোল্ড জিনিসটা কি, এইটা আরেকটু ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। তো এইখানে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি যদি একটু পেন ব্যবহার করি, পেন এইটাই হবে। তো এইখানে দৈহিক পর্যায়ে দেখা যাচ্ছে সাধারণত বহু নিউক্লিয়াস থাকে, বহু নিউক্লিয়াস নগ্ন প্রোটোপ্লাজমের পিণ্ড, এটা হলো প্লাজমোডিয়াম। এইখানে আরেকটা কথা, যে এই অধ্যায়টার থেকে অনেক প্রশ্ন আসছে। তো আমি আজকে হলো এইটার যে প্রজননের আগ পর্যন্ত পড়াবো। তো এর মধ্যে যে প্রশ্নগুলো আছে আমি পড়ানোর মধ্যে আর কি বলবো। তো এইখানে দেখা যাচ্ছে এটা জীবাণু ভক্ষণ করে, এটা ফ্যাগোট্রফিক আর হলোট্রফিক, আরেকটা আছে হলোট্রফিক পদ্ধতি। মানে ফ্যাগোট্রফিক হলো হলোট্রফিক পদ্ধতিরই একটা ধরন। হলোট্রফিক জিনিসটা হলো মূলত এই যে কঠিন বা জৈব পদার্থকে যে ভক্ষণ করার যে একটা পদ্ধতি, এইটাই হলো হলোট্রফিক। আর ফ্যাগোট্রফিক হলো হলোট্রফিকেরই একটা পদ্ধতি বা ধরন, যে কঠিন যে পদার্থ এগুলোর হজম বা শোষণ করা, এইটা হলো হলোট্রফিক। তো এইটার সাথে অ্যামিবার অনেক মিল পাওয়া যায়, অ্যামিবা যেরকম চলন আছে, তো এই অপ্রকৃত ছত্রাকটা বা মিক্সোমাইসিটিসেরও চলন পদ্ধতি পাওয়া যায়। তারপরে অ্যামিবা যেইভাবে ফ্যাগোট্রফিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এই মিক্সোমাইসিটিসের ভিতরেও সেই একই পদ্ধতিতে খাবার গ্রহণের এইটা দেখা যায়। তো এইটা জনন পর্যায়ে যে এদের স্পোর বহনকারী অঙ্গ স্পোরোফোর, স্পোরে এক বা একাধিক স্পোর উৎপন্ন হয়, আর এই স্পোরের প্রাচীর আবরণযুক্ত হয়। এটা হলো মূলত আমরা ভূমিকা বা মিক্সোমাইসিটিস সম্পর্কে আর একটু ভালো ধারণা নেওয়ার জন্য। আবার এর কোষ প্রাচীর অনুপস্থিত, প্রাণীতে যেরকম কোষ প্রাচীর থাকে না, সেরকম এইটার মধ্যেও কোষ প্রাচীর অনুপস্থিত। আর স্পোর সৃষ্টির প্রথম পর্যায়ে মিওসিস ঘটে, এখানে বানানটা ভুল আছে, মিওসিস ঘটে। তো হ্যাপ্লয়েড স্পোর, এইখানে এই যে এইখানে দেখা যাচ্ছে এই যে স্লাইম মোল্ডের প্রজাতির সংখ্যা, আর এইখানে এই যে মিক্সোমিবা বা ফ্লাজেলাযুক্ত সঞ্চারণশীল বা এটা সোয়ার্ম সেল, এটা হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয়। এইগুলো হলো যে কিভাবে এইটারে কোন কোন পর্যায়ের মধ্যে এই অংশটা কোন কোন পর্যায়ের মধ্যে নেওয়া হয়েছে। কোনো বিজ্ঞানী হলো এইটারে প্রোটিস্টার মধ্যে নিতে চাইছে, অনেকে আবার ফানজির মধ্যে নিতে চাইছে। যেহেতু এটা প্রাণী আর ছত্রাকের মাঝামাঝি, মানে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। এইখানে এটা এতটা গুরুত্বপূর্ণ না, মানে কে কোনটা সম্পর্কে অভিহিত করছে, এই 4টা শ্রেণীতে বিভক্ত করছে কে, কোন বিজ্ঞানী, তারপরে আবার অ্যালেক্সোপোলাস আর
উনি কোন পদ্ধতিতে, অ্যালেক্সোবোলাস মিমস কোন পদ্ধতিতে এইটারে কি বলে, এটারে কোন ফাইলাম বা কোন শ্রেণীবিন্যাস অন্তর্ভুক্ত, এইগুলো। তো এখন আমরা দেখব যে মিক্সোমাইসিটিস বা প্রকৃত স্লাইম মোল্ড এই জিনিসটা মূলত কি আমরা দেখছি এইখানে। এই মিক্সোমাইসিটিস কথাটা কিভাবে আসছে, এই যে স্লাইম হইল পিচ্ছিল পদার্থ, আর এই যে মিক্সো মানে হলো স্লাইম পিচ্ছিল পদার্থ, আর মাইক্স বা মাশরুম এটা হলো যে ফানজি। এই কারণে এই দুইটা মিলে মিক্সোমাইসিটিস বা অপ্রকৃত ছত্রাক হিসেবে বা প্রকৃত স্লাইম মোল্ড, এটার আরও অনেক নাম রয়েছে, যেরকম স্লাইম মোল্ড, প্লাজমোডিয়াল স্লাইম মোল্ড, অকোষীয় স্লাইম মোল্ড যেহেতু এটা অকোষীয়, তারপরে স্লাইম ফানজাই, মাইসেটোজোয়া ইত্যাদি নামে অভিহিত করা হয়। তো এই স্লাইম মোল্ড আগেই বলেছি যে ছত্রাক ও প্রাণীর বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত হয়। তো এইখানে আবার একটু এইখানে দিছে, এটা আমরা দেখি যে এই যে এদের দেহ অকোষী, বহু নিউক্লিয়াস যুক্ত, নগ্ন প্রোটোপ্লাজমের পিণ্ড, মানে যেহেতু কোষ নাই, প্রকৃত কোষ না, অকোষী বা কোষই না, সেই কারণে এর মধ্যে নিউক্লিয়াস আছে। তারপরে এই যে নিউক্লিয়াস আর প্রোটোপ্লাজম পিণ্ড, এইটারে প্লাজমোডিয়াম বলা হয়েছে, প্লাজমোডিয়াম নামে পরিচিত। তো এই প্লাজমোডিয়াম স্বাধীনভাবে বাস করে, সর্বদা একক হিসেবে অবস্থান করে, এই যে কেবল প্রজননের সময় নিশ্চল ফ্রুট বডি বা স্পোরোফোর সৃষ্টি করে। তো মূলত এই যে উপরের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো অনেকটাই অ্যামিবার সাথে বা প্রাণীর সাথে মিলে যায়। এই যে প্লাজমোডিয়ামে সংকোচনশীল গহ্বর ও খাদ্য গহ্বর অবস্থান করে, এই যে এইগুলা হলো প্রাণীর সাথে মিলে যাওয়া বৈশিষ্ট্য। আবার প্রাণীর নেই যে অনুজীব ভোজী, যে অ্যামিবা যেরকম অন্য অনুজীবরে ভক্ষণ করে। তারপরে কঠিন বস্তু ভোজী, এই যে হলোট্রফিক, একটু আগে যেটা বলছি, যে কঠিন বস্তু বা জৈব বস্তু যে ধারণ করে সেটা হলো হলোট্রফিক। আর এই ফ্যাগোট্রফিক হলো এইটারই একটা ধরন, এই যে যেখানে জৈব বস্তু বা এই কঠিন বস্তুগুলো গ্রহণ করে। তো এদের চলন আছে, পুষ্টি গ্রহণ, রেচন, যে রেচন পদ্ধতি, এইটা কিন্তু আবার ওই যে প্রাণীর সাথে মিলে। তারপরে প্রোটোজোয়া প্রাণীর ন্যায় আচরণ করে, এইটা একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হলো যে প্রশ্নটা একটু স্লাইম মোল্ড, একটা প্রশ্ন আসছে যে স্লাইম মোল্ড কাকে বলে, মানে আমি আর কি দেখাইতে পারি নাই স্ক্রিনে, আমি মুখে বলছি স্লাইম মোল্ড কি বা কাকে বলে, আর স্লাইম মোল্ড কীভাবে প্রোটোজোয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। তো এইখানে এর এই যে ব্যাখ্যাটা আর কি দেওয়া আছে এই অংশে, কীভাবে এই যে অ্যামিবা সদৃশ চলন, অ্যামিবার মতো যে চলন রয়েছে, পুষ্টি গ্রহণ রয়েছে, রেচন আছে, এই যে প্রোটোজোয়া গ্রুপের ন্যায় এই প্লাজমোডিয়াম এইগুলো আর কি করে। তারপরে একক কোষীয় অবস্থান, এইখানে আমরা আগে দেখছি একক হিসাবে অবস্থান করে, এই যে একক হিসেবে অবস্থান করে। তো এইটাই। তারপরে আরও আছে আর্দ্র পরিবেশে, যেরকম আর্দ্র পরিবেশে বসবাস, যে অ্যামিবা যেরকম বসবাস করে সেরকম প্রোটোজোয়ার মতো আর্দ্র, তারপরে জৈব পদার্থের উপর বা ছায়াযুক্ত স্থানে, যেরকম ভেজা কাঠ বা গুড়ি, পচা পাতা বা প্রাণীর যে পচনশীল মল সেইগুলোর উপরে, তারপরে আবার নড়াচড়া করা বা ওই যে চলন, যেটাই প্রোটোজোয়ার মতো যে স্লাইম মোল্ড এই চলাচল করে এইগুলা। তো এইটা এই যে প্রোটোজোয়ার সাথে এই মিলগুলো থাকার কারণে এইটাকে প্রোটোজোয়ার সাথে সাদৃশ্যপূর্ণ করা হয়। আর স্লাইম মোল্ড কি আমরা তো প্রথমেই পড়ে আসছি, যে স্লাইম মোল্ডের সংজ্ঞাটা যে আমরা প্রথমে পড়ছি এইখানে, এইখানে এই যে স্লাইম মোল্ড হলো ছত্রাক প্রাণীর চরিত্রের সমন্বয়ে গঠিত অতি আশ্চর্য ধরনের জীবসমূহ, যাদের প্রধান দেহ বহু নিউক্লিয়াস যুক্ত নগ্ন প্রোটোপ্লাজম দ্বারা আবৃত, যেটা নগ্ন প্রোটোপ্লাজম, এইটাই হলো স্লাইম মোল্ড বা পিচ্ছিল পদার্থ যেটা। তো এখানে আমরা আরও দেখব যে দেহের দৈহিক গঠন বা শারীরবৃত্ত প্রাণীর অনুরূপ, কিন্তু এই যে প্রজননের ক্ষেত্রে আবার ছত্রাকের প্রজননে এরা আচরণ করে। এর প্রাচীর যুক্ত স্পোর সৃষ্টি করে, যেটা ছত্রাকের সাথে যুক্ত।
তারপরে স্পোর সৃষ্টিকারী অঙ্গ স্পোরোফোরের উপরে বা স্পোরঞ্জিয়াম বা এরূপ ফুড প্রোটের অভ্যন্তরে স্পোর উৎপন্ন হয়। তারপর প্লাজমোডিয়ামের নিউক্লিয়াস ডিপ্লয়েড, প্লাজমোডিয়ামের ভিতরে যে আমরা পরবর্তী চিত্র দেখব, প্লাজমোডিয়ামের ভিতরে নিউক্লিয়াস আছে, এগুলো ডিপ্লয়েড। কিন্তু যখন এই স্পোর সৃষ্টি হয় তখন এই মিওসিস পদ্ধতিতে স্পোর সৃষ্টি হয় হ্যাপ্লয়েড স্পোর আর কি সৃষ্টি করে। এই হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিত হয় যে ওইটার এই হ্যাপ্লয়েড মিক্সামিবা অথবা এই যে সোয়ার্ম সেল আমরা যেটা আগে দেখে আসছি গ্যামেট হিসেবে যেটা কাজ করে। এই যে জাইগোটের নিউক্লিয়াস 2n মাইটোটিক বিভাজনের মাধ্যমে জাইগোটটা তৈরি হয়, সেই জাইগোট আবার মাইটোটিক বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়ে পরে বহু নিউক্লিয়াসযুক্ত প্লাজমোডিয়াম তৈরি করে। তারপরে এই যে মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের প্রকৃতি বা বৈশিষ্ট্য, এইটা নিয়েও একটা প্রশ্ন আছে যে মিক্সোমাইসিটিসের বৈশিষ্ট্যগুলো লিখো। এগুলো হলো যে সব বিগত সালে যে বোর্ড পরীক্ষা অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, আমি ভবিষ্যতে আর কি এই একসাথে প্রশ্নগুলো যুক্ত করে দেবো, এখানে আর কি যুক্ত করতে পারিনি। তো এটা প্রকৃতি, এই প্রকৃতিটা বৈচিত্র্যপূর্ণ, কীরকম বৈচিত্র্যপূর্ণ সেটা দেখবো। যে এরা স্বাধীনভাবে বসবাসকারী, এরা স্থলজ জীব, মানে স্থলে থাকে, তবে ঠান্ডা ও ছায়াযুক্ত আর্দ্র পরিবেশ এরা ভালো জন্মে। এ সকল জীব সাধারণত মরা কাঠ, গাছের বাকল, পচনশীল উদ্ভিদ ও জৈব বস্তু ইত্যাদির উপরে জন্মে, যে হিউমাসযুক্ত মাটি, প্রাণীর মল ইত্যাদিতে। তারপরে এই যে যেহেতু স্লাইম মোল্ড আগেই বলা হয়েছে, তো দেহ পিচ্ছিল আঠালো স্লাইম ধারণ করে। স্লাইম হলো পিচ্ছিল পদার্থ। তারপরে এই যে দেহ অকোষীয় বহু নিউক্লিয়াসযুক্ত প্রোটোপ্লাজমের পিণ্ড, এই যে যা প্লাজমোডিয়াম নামে পরিচিত। প্লাজমোডিয়াম কাকে বলে আসলে এই যে এই সংজ্ঞা। আর প্লাজমোডিয়ামের নিউক্লিয়াস হলো ডিপ্লয়েড, কিন্তু স্পোর তৈরির সময় আবার হ্যাপ্লয়েড হয়ে যায় বা এন। তারপরে এই যে দেহ প্রোটোজোয়া পর্বের, এটা কিন্তু আমরা আগে আলোচনা করে আসছি, প্রোটোজোয়া পর্বের অ্যামিবার ন্যায় অনিয়মিত আকৃতি ও পরিবর্তনশীল। অ্যামিবার তো আমরা জানি যে অনিয়মিত আকৃতি, এর কোনো নির্দিষ্ট আকৃতি নেই। তো এই যে দেহ আবার সংকোচনশীল খাদ্য গহ্বর থাকে আর কি, সংকোচনশীল গহ্বর খাদ্য গহ্বর থাকে। তারপরে এই স্লাইম মোল্ড, আমরা ওই যে ফ্যাগোট্রফিক হলোট্রফিককে আলোচনা করছি। স্লাইম মোল্ড হলো পরভোজী। এই পরভোজীর মধ্যেই কয়েকটা ভাগ হলো, এই যে ফ্যাগোট্রফিক, হলোট্রফিক, মৃতজীবী বা এই যে মৃত অণুজীবগুলোর গ্রহণ করে, এই যে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, স্পোর, পচনশীল উদ্ভিদ বস্তু, যে জৈব বস্তু, এমনকি কিছু কঠিন বস্তু ভক্ষণ করে পুষ্টি লাভ করে, অন্য অণুজীবীও ভক্ষণ করে। তারপরে এই যে এদের খাদ্য গ্রহণ, হজম ও রেচন বা বর্জ্যত্যাগ অনেকটা অ্যামিবার অনুরূপ। এইখান থেকে আমরা ওই যে দেখি যে প্রোটোজোয়ার অনুরূপ আচরণ করে বা প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে। তারপর প্লাজমোডিয়াম ধীর গতিতে অ্যামিবার ন্যায় চলাচল করতে পারে। তারপরে সাধারণত উপযুক্ত পরিবেশে পরিণত অবস্থায় প্রায় সম্পূর্ণ প্লাজমোডিয়াম স্থির ফ্রুট বডি। ফ্রুট বডি হলো কিছুটা ওই যে কলোনাইজ করার পরে যে মাশরুম আমরা দেখি, মাশরুমের মতো যে ছড়ায়, ওইটাই আর কি মূলত ফ্রুট বডি। যেখান থেকে আর কি এই যে স্পোরঞ্জিয়াম এটা হয়। এটা হলো হলোকার্পিক, এই যে নানা বর্ণের ও সুদৃশ বিভিন্ন রকম হয়। তারপরে স্পোরঞ্জিয়ামে একটি শক্ত প্রাচীর থাকে যা পেরিডিয়াম নামে পরিচিত। এগুলো আবার ইসের বৈশিষ্ট্য, ছত্রাকের বৈশিষ্ট্য। তারপর সাধারণত স্পোরঞ্জিয়ামের মধ্যে মিওসিস প্রক্রিয়ায় বিচিত্র বর্ণের অসংখ্য হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়। অনেক প্রজাতিতে স্পোরগুলো সাধারণত পেঁচানো সুতার ন্যায় জালিকা বা ক্যাপিলিটিয়াম দ্বারা আবদ্ধ থাকে। তারপর 10 নম্বর, স্পোর দ্বিস্তর প্রাচীর দ্বারা আবৃত থাকে। বাইরের স্তর পুরু ও কণ্টকিত, কিন্তু ভিতরের স্তর পাতলা ও মসৃণ। 11 নম্বর, এগুলো মূলত এই কিছু গুরুত্বপূর্ণ আছে, সব মনে রাখতে পারলে তো ভালোই। তারপরে মেইন বৈশিষ্ট্য যেগুলো আছে। তারপরে আবার বিদীর্ণ স্পোরঞ্জিয়াম থেকে পরিপক্ক হ্যাপ্লয়েড স্পোর নির্গত হয় এবং স্পোর থেকে দুটি অসম ফ্লাজেলাযুক্ত সন্তরণশীল কোষ বা সোয়ার্ম সেল, যেটা আমরা আগে পড়েছি, বা ফ্লাজেলা বিহীন মিক্সামিবা সৃষ্টি হয়। গ্যামেট হিসেবে কাজ করে আমরা দেখেছি। যৌন প্রজনন আইসোগ্যামাস ধরনের, এই প্লাজমোগ্যামি ও ক্যারিওগ্যামি ঘটে। আগে প্লাজমোগ্যামি আর পরে ক্যারিওগ্যামি। জাইগোটের যে নিউক্লিয়াস অনেকটা এন্ডোমাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়, দীর্ঘস্থায়ী বহু নিউক্লিয়াসযুক্ত ডিপ্লয়েড প্লাজমোডিয়াম পরিণত হয়। সাইটোকাইনেসিস ঘটে না, যেহেতু কোষই নাই এইটা, সেই কারণে আর কি। ক্যারিওকাইনেসিস হলো এই নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হলো যে পাশের যে
সাইটোপ্লাজমের যে বিভাজনটা, তো এখানে তো প্রোটোপ্লাজম, ওই সাইটোপ্লাজম এগুলো নাই, কোষ না যেহেতু। তো প্লাজমোডিয়ামটা ডিপ্লয়েড। প্লাজমোডিয়ামের খণ্ডায়ন ও মিক্সেমিবার দ্বিবিভাজনের মাধ্যমে অঙ্গজ প্রজনন ঘটতে পারে। অঙ্গজ প্রজনন আজকে আমরা পড়ব না। তারপর অধিক প্রতিকূল পরিবেশে অনেক প্রজাতি প্লাজমোডিয়াম শক্ত স্ক্লেরোসিয়াম সৃষ্টি করে, মানে একটা আবরণ তৈরি করে যেটা প্রতিকূল পরিবেশে একে বাঁচিয়ে রাখে বা টিকে থাকতে সহায়তা করে। তো এই অনুকূল পরিবেশে এরা আবার অঙ্কুরিত হয়ে পুরনো প্লাজমোডিয়াম তৈরি করে। তো এই মিক্সোমাইসিটিসের আবাস বা বাসস্থান, তো এইটার থেকেও একটা প্রশ্ন আসছে যে মিক্সোমাইসিটিসের আবাস বা বাসস্থান বর্ণনা করো বা এরা কোথায় থাকে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। সম্ভবত 3 মার্কের বা 4 মার্ক, 3 মার্ক সম্ভবত এরকম একটা প্রশ্ন এসেছে, কত সালে আমার ঠিক মনে নেই। তো এইটা আর কি পৃথিবীর সর্বত্র দেখা যায়, কিন্তু আর্দ্র পরিবেশে এটা আর কি বেশি হয়। তো মানে আর্দ্র পরিবেশে যেখানে আর কি মৃতজীবী পদার্থ, মানে একটা জীব যেখানে থাকে, কেন থাকে তার কারণ হলো তার খাবার বা তার খাদ্য গ্রহণ, যেখানে সে খাবারটা বেশি পাবে এবং সে যে পরিবেশে টিকে থাকতে পারবে সেইটাই তো তার থাকার জন্য সবচেয়ে ভালো আবাসস্থল। যদিও এটা সবখানে কম বেশি দেখা যায়, কিন্তু আর্দ্র পরিবেশে এদের থাকার জন্য উৎকৃষ্ট আবাসস্থল আর কি। তো এই যে যেহেতু ফ্যাগোট্রফিক অণুজীব সমৃদ্ধ স্থান বা যেখানে জৈব পদার্থ আছে, এই যে এইখানে যে পুষ্টিযুক্ত স্থানে এদেরকে দেখা যায়। তো এই যে ছায়াযুক্ত শীতল ভিজা পরিবেশে বাসস্থান করে, যে ভিজা কাঠের গুঁড়ি, ঝরা পাতা, বাকল, পচনশীল উদ্ভিদ, এগুলো মূলত আগেই আমরা পড়ে আসছি। তারপরে এই যে হিউমাস সমৃদ্ধ স্যাঁতস্যাঁতে মাটিতে, তারপরে বর্ষাকালে ঘাস নেয়। তারপরে একটা ঘাস আছে, এই ঘাসের ফাইসেরাম সেনারিয়াম, এই ঘাসটার কয়েক ফুট চওড়া নীল বর্ণের আস্তরণ বা কলোনি সৃষ্টি করে এটা। তারপরে এই যে গ্রীষ্মমণ্ডলীয় নাতিশীতোষ্ণ বনাঞ্চলে ছায়াযুক্ত স্থানে এরা প্রচুর পরিমাণে জন্মে, উন্মুক্ত স্থানেও দেখা যায়। তারপরে আমরা এই যে এইগুলো একই। তারপরে এই যে পরিত্যক্ত খড় বা আবর্জনা এইখানে দেখা যায়, স্লাইম মোল্ড দেখা যায় 50 প্রজাতির। তারপর গাছের মৃত ডাল, সবজি বাগানের মাচা, বাঁশের উপরে প্রজাতি জন্মে। তারপর পচনশীল মাংসল ছত্রাক, মানে মাশরুমের উপরে, মানে এরা নিজেরা অপ্রকৃত ছত্রাক, অন্য ছত্রাকের উপরে এরা জন্মে, স্লাইম মোল্ড জন্মে। আবার এইখানে এই সাথে বাসস্থান করে কিছু কিছু যায় যে গ্রীষ্ম নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল, এইসব জায়গায়ও কিছু পাওয়া যায়। তুষার শিখতে বা তুষার পরে যেখানে, ওইখানেও কিছু পাওয়া যায়, তবে অল্প। তারপরে শুষ্ক মরু অঞ্চলে তো কম জন্মাবে, সেখানে তো মানুষই টিকতে পারে না, গাছপালাও টিকতে পারে না, যেহেতু খাদ্য নাই, পানি নাই, স্যাঁতস্যাঁতে নাই, রৌদ্র। তারপরেও যে বৃহদাকার ক্যাকটাসের মৃত টিস্যুর উপর এদের জন্মাইতে দেখা যায়। তো সব সময় আবার অনেকে জন্মায় না, যে এটা যায়। এখন এইটা গুরুত্বপূর্ণ যে মিক্সোমাইসিটিস বা প্লাজমোডিয়ামের গঠন, এইখান থেকে মূলত প্রশ্ন আসে। এইখান থেকে প্রকৃতি, প্রকার, প্লাজমোডিয়ামের প্রকার, তো এই প্রকারটা আমরা পড়ব। প্রকারটা পড়ার আগে মূলত আর কি আমরা একটু মিক্সোমাইসিটিস বা প্লাজমোডিয়ামের গঠন সম্পর্কে আগে আলোচনা করে নিই। তো দৈহিক গঠন, মিক্সোমাইসিটিস বা প্লাজমোডিয়ামের দৈহিক গঠন কি? এইটা হলো বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, আকর্ষণীয়। এদের দেহ প্লাজমোডিয়াম নামে পরিচিত, আমরা আগেই দেখছি এগুলো। কারণ প্লাজমোডিয়াম কি সেইটাও আমরা আগে দেখছি, আবার একটু পরে। যে প্লাজমোডিয়াম হলো কোষ প্রাচীরবিহীন, নির্দিষ্ট আকার আকৃতিবিহীন, বহু নিউক্লিয়াস যুক্ত, প্রায় নগ্ন, পিচ্ছিল বা আঠালো প্রোটোপ্লাজমের পিণ্ড, যা সাধারণত অতি সূক্ষ্ম প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। এটা প্লাজমোডিয়ামের সংজ্ঞা। প্লাজমা পর্দাকে ঘিরে একটি জেলাটিনের আবরণীয় অবস্থান করে, একে স্লাইম আবর্তনী বা স্লাইম শীট বলে। এই যে স্লাইম শীট, এই আবরণীতে মাইক্রোফাইব্রিল থাকে। এরা আকার ও আকৃতির পরিবর্তন ঘটায়, কখনো গোলাকার, কখনো চ্যাপ্টা শীটের ন্যায় জালিকাকার বা অনুরূপ হতে পারে। এদের দেহ কয়েক মিলিমিটার থেকে কয়েক বর্গমিটার পর্যন্ত হতে পারে। যেতে যে অ্যামিবার কথা বলা হয়েছে, অ্যামিবা তো ওই রকমই আর কি আকার আকৃতি পরিবর্তন ঘটাতে পারবে। তারপর প্লাজমোডিয়ামের প্রোটোপ্লাজমের 2টা অঞ্চলে ভাগ করা যায়।
এই যে চিত্র, এই যে অপরিণত ডিপ্লয়েড প্লাজমোডিয়াম। অ্যামিবার ক্ষেত্রেও কিন্তু আমরা এইরকম দেখি, এইরকম 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 এইরকম, মানে একরকম থাকে আর কি অ্যামিবা। তো এইটার নির্দিষ্ট কোনো আকার নেই, এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস নিউক্লিয়াস। তারপরে এইটার আবার দুইটা ভাগ আছে, যে এক্টোপ্লাজম এন্ডোপ্লাজম। এটা হলো অপরিণত ডিপ্লয়েড প্লাজমোডিয়াম, আর এটা পরিণত ডিপ্লয়েড প্লাজমোডিয়াম। এই যে সূত্রাকার, সূত্রের কথা আসবে, নিউক্লিয়াস এই ভিতরে ভিতরে, এই গহ্বর আছে আবার। এই যে এইটা হলো যে মূলত প্লাজমোডিয়ামের অতিঘটন। এই যে এই প্লাজমা পর্দা, এই যে আমরা একটু আগে দেখলাম স্লাইম স্তর, তারপরে এক্টোপ্লাজম। এখানে এক্টোপ্লাজম এই যে ভিতরেই দেখা যাচ্ছে, তারপরে ফিলামেন্ট শীট, এন্ডোপ্লাজম, এই এন্ডোপ্লাজম, এই হলো মাইটোকন্ড্রিয়া, তারপরে গহ্বর, এই হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস, মাইক্রোচ্যানেল, এই মাইটোকন্ড্রিয়া। তো এক্টোপ্লাজম জিনিসটা কি? এক্টোপ্লাজম হলো একটু এইখানে একটা জিনিস, প্লাজমা পর্দা, এই যে প্লাজমা পর্দা উপরের যে অংশ, তারপরে এর সাথে স্লাইম স্তর, মানে জিলেটিনের এটা। এক্টোপ্লাজম প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন বহিরাংশ বা অপেক্ষাকৃত বেশি পাতলা ও কম দানাদার ও কম স্থিতিস্থাপক, তাকে এক্টোপ্লাজম বলে। মানে এই এক্টোপ্লাজম কিন্তু যে ওই একেবারে বাইরে চলে গেছে এইরকম না, আর এন্ডোপ্লাজম ভিতরে চলে আসে তা না। এই যে এই অঞ্চলগুলো, এই যে এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চল, এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, মানে যে অণুগুলা বা জীবের যে অণুগুলা, এই অণুগুলা এই অঞ্চলের মধ্যে নাই। এই কারণে এটা অপেক্ষাকৃত বেশি পাতলা আর কম দানাদার। এই যে এইখানে যদিও এই দানা সব জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু এইটা কম দানাদার আর এটা হলো বেশি দানাদার। তো আর এন্ডোপ্লাজম এইটা হলো অধিক ঘন, আবার দানাদার, অর্ধতরল, আবার বহু নিউক্লিয়াস বিশিষ্ট ক্ষুদ্রাঙ্গযুক্ত অংশকে এন্ডোপ্লাজম বলা হয়। এখানে প্রায় 100 থেকে কয়েক হাজার ডিপ্লয়েড নিউক্লিয়াস অবস্থান করে। এছাড়া রঞ্জক কণা, প্রকৃত কোষের অনুরূপ সাইটোপ্লাজমীয় ক্ষুদ্রাঙ্গসমূহ, ওই যে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, অন্তঃপ্লাজমীয় জালিকা, যে ক্ষুদ্র গহ্বর, খাদ্য গহ্বর, সংকোচনশীল গহ্বর ইত্যাদি অবস্থান করে। আর ক্লোরোফিল নাই, ছত্রাকে তো থাকে না ক্লোরোফিল। তারপরে বিভিন্ন রকম রঞ্জক কণা ও খাদ্য কণার জন্য প্লাজমোডিয়ামের বর্ণ, এই যে বিভিন্ন রকমের বর্ণ হয়, সাদা, বেগুনি, লাল, যেটাই হোক। তো এই অংশটি সাধারণত শাখা প্রশাখাযুক্ত শিরার ন্যায় জালিকা সৃষ্টি করে, জালিকা আমরা দেখব পরে। এবং এর মধ্যে দিয়ে প্রান্ত পর্যন্ত প্রোটোপ্লাজমের স্রোত প্রবাহিত হয়। দৈহিক বৃদ্ধির সময় নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিউক্লিয়াস সময়ের যুগপৎ মাইটোটিক বিভাজন ঘটে। মাইটোসিস বিভাজনে যে বড় হয়, যে কোষের বৃদ্ধি, ওই তো কোষের বৃদ্ধি হয়, যে এইখানে এইটার বৃদ্ধি হয়। তবে এই যে ফাইসেরামের উদাহরণস্বরূপ 8 থেকে 10 ঘন্টা পর পর এরকম বিভাজন ঘটে। তো আমরা এই যে এইখানে কোথায় এই যে ক্লোরোফিল অনুপস্থিত, এইটা আবার ছত্রাকের যে বৈশিষ্ট্য, ছত্রাকের সাথে যে এই স্লাইম মোল্ডের বা মিক্সোমাইসিটিসের যে বৈশিষ্ট্য মিলে, সেইটা এইখানে আলোচনা করা হয়েছে। তারপরে যে প্লাজমোডিয়ামের অ্যামিবার ন্যায় সিডোপোডিয়াম সৃষ্টির মাধ্যমে ধীর গতিতে সাবস্ট্রেটের উপর দিয়ে অগ্রসর হয়। মানে এইটা চলনক্ষম, এই স্লাইম মোল্ডগুলো, এইটা সাবস্ট্রেট বা যে বস্তু তার উপর থেকে চলনক্ষম। এই চলার পথে কোনো শক্ত বস্তু থাকলে প্লাজমোডিয়াম দুইটা ভাগ, মানে এই হলো যে এই একটা এই অ্যামিবা ধরন, বা এই যে কি বলে এটা, এই মিক্সোমাইসিটিস। তো এখন এইখানে কোনো একটা সাবস্ট্রেট আছে, মানে এই অ্যামিবাটা এইখান থেকে ধরো ভাগ হয়ে গেল, এই তারপরে আবার যে এইখানে মিলিত হইলো, এইখান থেকে আসলো, এসে আবার এরকম আবার মিলিত হইল। যাই, তো এই যে পুনরায় সংযুক্ত হতে পারে। আর এই চলার পথে খাদ্যবস্তুকে অ্যামিবার ন্যায় গ্রহণ করে বা ইনজেক্ট যেটা, এবং হজমের পর বর্জ্য পদার্থ ত্যাগ করে। মানে এই হলো একটা অ্যামিবা, এই পৃষ্ঠায় যায়, এই হলো একটা অ্যামিবা। তো এইখানেটা আবার এটা একটা খাবার আছে। এই অ্যামিবাটা কি করবে, অ্যামিবাটা এইখানে কি, এই হলো খাবার, অ্যামিবাটা করবে কি, এই যে এইরকম হয়ে গেল,
মানে এই ভিতরে নিয়ে নিতেছে, তারপরে আস্তে আস্তে এই যে পাশের বস্তুগুলো এইরকম লাগবে, তারপরে এই পুরো অংশটাই এই খাদ্যবস্তুটা নিয়ে মানে গিলে খাবে আর কি সমূলে, তো ইনজেক্ট করে ভিতরে। তারপর প্রজননের পূর্বে প্রায় সম্পূর্ণ প্লাজমোডিয়াম ঘনীভূত বা সংকুচিত হয়ে প্রজনন অঙ্গ বা স্পোরোফোরে পরিণত হয়। আর ওই যে স্ক্লেরোসিয়াম বা একটা শক্ত পদার্থ, এটা তৈরির মাধ্যমে যে প্রতিকূল পরিবেশে টিকে আসে, এটা এই যে প্লাজমোডিয়ামের প্রকার, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে প্লাজমোডিয়ামের প্রকার সম্পর্কে আলোচনা করা। তো এই যে অ্যালেক্সোপোলাসের অনুসারে প্লাজমোডিয়াম মিক্সোমাইসেটিসের প্রধানত 3 প্রকার প্লাজমোডিয়াম দেখা যায়। কয় প্রকার? 3 প্রকার, মানে মিক্সোমাইসেটিসে 3 প্রকার প্লাজমোডিয়াম দেখা যায়। তবে আরও কয়েক প্রকারও দেখা যায়, কিন্তু ওইটা মানে এই 3টা হলো মেইন আর কি। তো আরও আলোচনা আছে, কোনো কিছুর তো আলোচনা শেষ হয় না। তো প্লাজমোডিয়াম 3 প্রকার কি কি? প্রোটোপ্লাজমোডিয়াম, অ্যাফানোপ্লাজমোডিয়াম, ফেনারোপ্লাজমোডিয়াম। এই চিত্রগুলো দরকার, এই চিত্রগুলো। তারপরে এই চিত্রটাও মাঝে সাথে দরকার হয়, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটাও দরকার আছে, শিখে রাখলে ভালো। আর উপরে তো কোনো চিত্র নেই। এই প্রকার প্রোটোপ্লাজমোডিয়াম কি আমরা চিত্রের সাথে মিলাই পড়ব। প্রোটোপ্লাজমোডিয়াম হচ্ছে সবচেয়ে সরল ও আদি প্রকৃতির প্লাজমোডিয়াম। এখন এই যে সেই চিত্রটা, এখন এই বর্গ, এই একিনোস্টেলিয়াম আর লিসিয়া বা লাইসিয়া, এই যে এই বর্গ এবং এই গণের অনেক প্রজাতিতে এ ধরনের প্লাজমোডিয়াম দেখা যায়। এ সকল প্লাজমোডিয়াম সারা জীবন ক্ষুদ্র আণুবীক্ষণিক হিসেবে অতিবাহিত হয়। এ সকল প্লাজমোডিয়াম অনেকটা সমসত্ব, হোমোজেনাস, শিরাবিহীন, শিরা থাকে না বা, এবং প্রোটোপ্লাজমে ধীরগতির অনিয়মিত প্রবাহ দেখা যায়। ফুটবটি সৃষ্টির সময় এরূপ প্রোটোপ্লাজমে একটি মাত্র স্পোরঞ্জিয়ামে পরিণত হয়। এইটা হলো যে এই যে একিনোস্টেলিয়াম মিনুটুম বা লাইসিয়া প্যারাসাইটিকা, ক্লাস্টোডার্মা ডেব্রাইনাম, এই ইত্যাদিগুলো আর কি। তো এই যে এটা সরল প্রকৃতির, এইখানে কোনো শিরা নাই, এইখানে যেরকম শিরা আছে এখানে শিরা আছে, এইখানে শিরা নাই, শিরাবিহীন, অনুবীক্ষণিক, খুব অনুবীক্ষণিক এইটা। তারপরে হলো খ নম্বরে অ্যাফানোপ্লাজমোডিয়াম। অ্যাফানেস মানে ইনভিজিবল। অ্যাফানোপ্লাজমোডিয়াম স্বচ্ছ এবং দেখতে অস্পষ্ট, মানে স্বচ্ছটা তো দেখতে একটু দেখা যায় না, ইনভিজিবল এইরকম স্বচ্ছ এবং দেখতে অস্পষ্ট। প্রাথমিক পর্যায়ে এরা প্রোটোপ্লাজমোডিয়ামের অনুরূপ, মানে এইরকম থাকলেও মানে ততটা এরূপ থাকলেও কিন্তু শীঘ্রই এরা লম্বা ও শাখান্বিত হয়ে সুতার ন্যায় সূক্ষ্ম জালিকা সৃষ্টি করে। এই যে সুতার জালের মতো, এই যে জালের যে ফাঁকা অংশ সুতার ন্যায় আর কি তৈরি করছে। এরূপ প্লাজমোডিয়ামের প্রোটোপ্লাজম ততটা দানাদার নয়। এই যে প্রোটোপ্লাজমটা ওইরকম দানাদার নয়, এইখানে যেরকম দানাদার দেখতে পাবো আমরা। তো শিরাগুলো সহজে দেখা যায় না এবং সুস্পষ্টভাবে জেলি জাতীয় ফ্লুইড জাতীয় অঞ্চল পার্থক্য করা যায় না। এইখানে যেরকম পার্থক্য করা যাবে এইখানে এইটার মধ্যে যাবে না, যাচ্ছেও তো না। কিন্তু এদের প্রোটোপ্লাজম প্রবাহ দ্রুত, ছন্দময় ও উভমুখী। এ ধরনের প্লাজমোডিয়াম স্টেমাইনোমাইসেটেরাডাই, এর উচ্চারণগুলো খুব কঠিন, এর উচ্চারণটা মূলত হবে এস্টিমিনোমাইসিটিডি, এইরকম এস্টিমিনোমাইসিটিডি এই উপশ্রেণীতে দেখা যায়। কোমাট্রোকিয়া লাক্সা। এরপরে হলো ফেনেরোপ্লাজমোডিয়াম। প্রাথমিক পর্যায়ে এই প্লাজমোডিয়ামও অনেকটা প্রোটোপ্লাজমোডিয়ামের অনুরূপ, তবে শীঘ্রই বৃদ্ধি পেয়ে বৃহৎ আকার ধারণ করে, এই যে বৃহৎ আকার। এবং এরূপ প্লাজমোডিয়ামের প্রোটোপ্লাজম অত্যধিক দানাদার, এই যে দানাদার, অত্যধিক দানাদার
এবং বৃদ্ধির প্রথম পর্যায়ে সহজে দৃশ্যমান হয়। এইটা যেরকম দৃশ্যমান না, এইটা দৃশ্যমান হয়। তারপরে ফাইসেরালস বর্গের প্লাজমোডিয়ামে এ সকল বৈশিষ্ট্য দেখা যায়। তো এর মধ্যে এই যে শিরায় জেলি সদৃশ এই যে শিরাগুলো দেখা যাচ্ছে এখানে, স্পষ্ট শিরা। তারপরে ফ্লুইড সদৃশ্য অঞ্চল সহজে পৃথক করা যায়, ফ্লুইড সদৃশ্য এই যে। তারপরে এই নিউক্লিয়াসও অত্যধিক দেখা যাচ্ছে, এই যে ছোট 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 ছোট। তো এইটাই আর কি মূলত এই যে ফাইসেরাম গাইরোসাম, ফাইসেরাম পলিসাইফেলাম, ফুলিগো সেপ্টিকা, এইগুলো। তো এইখান থেকে মূলত আমরা যদি একটু সামারি করি এই অধ্যায়টা থেকে কি কি গুরুত্বপূর্ণ, মানে এই অধ্যায়তে আরও টপিক রয়েছে, আজকে যে পর্যন্ত আমরা পড়তেছি সেই গুরুত্বপূর্ণ হলো যে স্লাইম মোল্ড জিনিসটা কি, মিক্সোমাইসিটিস জিনিসটা আসলে কি। আর এই তো মিক্সোমাইসিটিসের সাথে আরেকটা প্রশ্ন আছে যে এই যে মিক্সোমাইসিটিসের সাথে প্রোটোজোয়ার যে মিল বা সাদৃশ্য, এইটা সাদৃশ্যটা কি মিক্সোমাইসিটিসের সাথে বা স্লাইম মোল্ডের সাথে, আর মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের বৈশিষ্ট্যগুলা কি, এই বৈশিষ্ট্যগুলা কি, আর মিক্সোমাইসিটিসের আবাস বা বাসস্থান কি। এটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রশ্ন আসছে, যেহেতু আসছে পড়ে রাখা ভালো। আর এই মিক্সোমাইসিটিস বা প্লাজমোডিয়ামের প্রকৃতিটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রকৃতিটা, এটা অনেকবার আসছে, এই প্রকৃতিটা, এই কয়টাই মূলত, আর গঠনটা পড়লেও ভালো, এই কয়টাই মূলত এই অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আবার সালাম। পরবর্তী দিন আরেকটা টপিক নিয়ে হয়তো আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।